পরীক্ষা কি শেষ? সবুজ আর সাদা রঙের স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে নীরা। মুখে তার বিষাদের চিহ্ন। তীব্র আলোয় সে মুখে পড়ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কপালটা কুঁচকে আছে। মাস্কটা হাতে নিয়ে বাবার দিকে তাকিয়ে জবাব দিল, হুম। পরীক্ষা তো সেই কখনই শেষ। কিন্তু তুমি এই তীব্র রোদে দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাওনি? না রে মা, বাসায় যায়নি। তুই পরীক্ষা দিবি আর আমি বাসায় গিয়ে আরাম করব? তা কি হয়? নীরা কি বলবে বুঝতে পারছে না। চুপ করে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে তার বাবা এমন সব কাজ করে যে সে সত্যি অবাক না হয়ে পারে না। নীরা এবার এসএসসি দিচ্ছে। অন্য সব শিক্ষার্থীর মতো সেও সকাল 11টায় বাবাকে নিয়ে পরীক্ষার হলে সে হাজির হয়েছে। কেন্দ্রে ঢোকার আগে বাবাকে বারবার বলে দিয়েছে বাইরে করা রৌদ্র পড়েছে, ভুলেও যাতে বাহিরে দাঁড়িয়ে না থাকে। কিন্তু বাবার মন কি আর মানে? নীরার বাবা ইকরাম সাহেব বরাবরই মেয়ের ব্যাপারে কোমল। মেয়ের জন্য উনি সব করতে রাজি। সে 2 ঘন্টা রৌদ্র হোক কিংবা 2 দিনে, তাতে তার কিছুই যায় আসে না। কিন্তু মেয়েরও তো কষ্ট হয়। বাবাকে এমনভাবে রৌদ্রে দাঁড়িয়ে থাকতে দেখে তারও তো হৃদয় কেঁপে ওঠে বাবার কষ্টে। নীরা আর কথা না বাড়িয়ে বাবাকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। ইকরাম সাহেব ততক্ষণে মেয়ের পছন্দের আইসক্রিম কিনে ফেলেছেন। গাড়ি চলতে শুরু করলো। নীরা আইসক্রিমটা খেতে খেতে বাবার দিকে তাকালো। জিজ্ঞাসক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করে, বাবা, তোমাকে একটা প্রশ্ন করি? হুম, বলো আম্মু। আচ্ছা বাবা, আমি তো পরীক্ষা দিয়ে আসছি, তাই না? হুম। তাহলে তুমি কেন একবারও জানতে চাইলে না আমার পরীক্ষা কেমন হয়েছে? জিজ্ঞাসা করিনি কারণ আমি জানি আমার মেয়ের পরীক্ষা কখনো খারাপ হবে না। সে সবসময় বেস্ট। নীরা বাবার কথা শুনে মুচকি হাসে। তার বাবা তার প্রতি যে এতটা বিশ্বাস রাখে সেটা সে আগে জানলেও এখন পুনরায় জেনে বেশ আনন্দিত। নীরা আর নীরার বাবা বাড়িতে ফিরে দেখে নীরার মা রান্না করছে। রান্না প্রায় শেষের দিকে। টুকিটাকে কাজ করছে। নীরাকে ফিরতে দেখে নীরার মা সাহেরা বেগম কাজ ফেলে দৌড়ে যায় নীরার কাছে। ফ্রিজ থেকে লেবুর শরবত বের করে মেয়েকে দিতে দিতে জিজ্ঞাসা করে, পরীক্ষা কেমন হয়েছে মা? ভালো হয়েছে। কিন্তু তুমি শরবত আনতে গেলে? তুমি জানো না আমার শরবত খেতে ভালো লাগে না? হুম, জানি তো, বেশ ভালো করেই জানি। কিন্তু যা রৌদ্র পড়েছে, এতে এইটা খাওয়াই বেস্ট। তাই চুপচাপ খেয়ে নে। নীরা বেশ ভালো করেই বুঝতে পারে তার মা শরবত না খেয়ে ছাড়বে না। তাই সে চুপচাপ শরবতটা খেয়ে রুমে চলে যায়। এদিকে নীরার বাবা ইকরাম সাহেব ফ্যান ছেড়ে দিয়ে সোফায় বসে আছেন। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় পাটা বেশ টনটন করছে তার। একটা নীরব শ্বাস ফেলে খবরের কাগজটা হাতে নেন। সকালে নীরাকে নিয়ে পরীক্ষার হলে যাবার তাড়াহুড়োয় খবরের কাগজ পড়া হয়নি। তাই এখন নীরবে চোখ বুলিয়ে যাচ্ছেন খবরের কাগজটার উপর থেকে নিচ পর্যন্ত পড়ে। ইকরাম সাহেব কেবল দ্রব্যমূল্যের অধিক দাম বৃদ্ধি পাবার ব্যাপারটাই কেবল লক্ষ্য করলেন। ছোট একটা মধ্যবিত্ত পরিবার তার। ছোটখাটো একটা চাকরি পয়সা দিয়ে সংসার চলে। নুন আনতে পান্তা না ফোরালেও দম বেরিয়ে যাবার মতো একটা ব্যাপার তো আছেই। এভাবে আর কিছুদিন গেলে ইকরাম সাহেবের মাথায় যে হাত পড়বে, সেটা ইকরাম সাহেব বেশ ভালো করেই বুঝতে পারছেন। ইকরাম সাহেবের এসব ভাবনার মাঝেই তার স্ত্রী সাহেরা বেগম এসে হাজির। ইকরাম সাহেবের দিকে 1 গ্লাস ঠান্ডা শরবত এগিয়ে দিয়ে বললেন, সাহেরা বেগম বলেন, মেয়েটার পরীক্ষা চলছে, ভালো মন্দ কিছু নিয়ে এসো তো বাজার থেকে। ডাল আর আলু খেয়ে পরীক্ষা হলে যাচ্ছে মেয়েটা। ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। ইকরাম সাহেব একটা ছোট্ট শ্বাস ফেলে শরবতটা মুখে দেয় আর মনে মনে ভাবে, মেয়েকে ভালো মন্দ খাওয়ানোর শখ তো তারও জাগে। কিন্তু শখ থাকলেও সাধ্য কই। সেদিন রাত 8টা কি 9টা নীরা মন দিয়ে পড়াশোনা করছে। পাশে তার মা সাহিরা বেগম বসে আছে। মেয়েটাকে তিনি ঘুরিয়ে ফিরে দেখছেন আর ভাবছেন, সেই ছোট্টুনের আজ কত বড় হয়ে গেছে। এসএসসি দিচ্ছে। কদিন পর কলেজে যাবে, 1 ধাপ 2 ধাপ করে আরও কয়েক ধাপ পার হবে। কিন্তু তার কাছে তার মেয়ে সেই ছোটই রয়ে যাবে। নীরার বাবার বেশ বয়স হয়েছে। লোকটার সংসারের বোঝা টানতে টানতেই শেষ হয়ে যাচ্ছে। কবে যে একটু বিশ্রাম নিতে পারবে কে জানে। লোকটার বড় শখ মেয়েটার একটা কুল কিনারা করে দিয়ে পাড়ি জমাবার। কিন্তু কে জানে ততদিন সৃষ্টিকর্তা তাকে সময় দেবে কিনা। সায়রা বেগমের এইসব ভাবনার মাঝে হাজির হন ইকরাম সাহেব। হাতে বাজারের ব্যাগ আর গায়ে ঘাম। দেখে মনে হচ্ছে যেন পাশের কোনো পুকুরে থেকে ডুব দিয়ে এসেছে। সাহেরা বেগম দৌড়ে গিয়ে হাত থেকে বাজারের ব্যাগটা নেয়। পানির গ্লাস এগিয়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। বাজারপাতি সব রেখে দিয়ে এসে দেখেন মেয়ে পড়া বাদ দিয়ে বাবার পাশে বসে চকলেট খাচ্ছে। বিরক্তে সাহেরা বেগমের মুখ কুঁচকে যায়। এই মানুষটাকে নিয়ে বড্ড বিপাকে আছেন তিনি।
নীরাকে ছোটবেলা থেকে চকলেট খাইয়ে খাইয়ে দাঁত নষ্ট করে যেন তার একমাত্র কাজ। এদিকে সাহেরা বেগম কিছু বলতে গেলেই ইকরাম সাহেব বলেন, আহা, একটাই তো মেয়ে আমার, তাকে চকলেট খাবো না তো কাকে খাওয়াবো? দাঁত নষ্ট হলে না হয় একটু হবে আর কি, তাই বলে কি চকলেট খাবে না? এইসব শুনতে শুনতে সাহেরা বেগম একদম অভ্যস্ত হয়ে গেছেন। তাই এখন খুব একটা কিছু বলেও না ইকরাম সাহেবকে। সাহেরা বেগমকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে ইকরাম সাহেব বলেন, নীরার জন্য একটা হ্যালিক্স এনেছি, বাজার সদাইয়ের সাথেই আছে। মেয়েটার পরীক্ষা চলছে, একটু শক্তিরও প্রয়োজন আছে, কত রকম ধকল যাচ্ছে। যাও, ওর জন্য একটু হেলিক্স নিয়ে আসো, খেয়ে পড়তে বসবে। বাবার কথা শুনে চকলেটে ধ্যান জ্ঞান দিয়ে রাখা নীরা লাফিয়ে উঠে বলে, আমি হ্যালিক্স খাবো না। তুমি কেন হ্যালিক্স এনেছো? আমি কি ছোট বাচ্চা নাকি? যাও, এটা ফেরত দিয়ে আসো। ইকরাম সাহেব মেয়ের এমন কথা শুনে বলেন, বুঝলাম তুমি ছোট নও, কিন্তু যে চকলেট খেতে পারে সে হ্যালিক্সও খেতে পারে। চকলেট খাবার যেমন কোনো বয়স নেই, তেমনি হেলিক্স খাবারেও কোনো বয়স নেই। কথাটা বলে মৃদু হাসেন ইকরাম সাহেব। এদিকে নীরা মুখ গোমড়া করে বসে আছে, কারণ বাবার মুখের ওপর কিছু বলার সাধ্য যে তার নেই। ইকরাম সাহেব মেয়ের অবস্থা দেখে আবারও হাসেন। কেমন করে বোঝাবেন তিনি নীরাকে? নীরার কাছে নীরাকে বড় মনে হলেও তার কাছে এখনও সে পিচ্ছি নীরাই মনে হয়। সেদিন রাত ৩টা, ইকরাম সাহেব আর সাহেরা বেগম ঘুমাচ্ছেন। তখন হঠাৎ করেই ইকরাম সাহেবের ঘুমটা ভেঙে যায়। তখন ইকরাম সাহেব খেয়াল করলেন যে পাশে নীরার রুমে আলো জ্বলছে। ইকরাম সাহেব উঠে গিয়ে মেয়ের রুমে উঁকি মারে। তারপর মনে মনে বলে, না, এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। এই রাত বিরাতে পড়ার অভ্যাস কবে গজবে এই মেয়ের, কে জানে। তবে মেয়েটা প্রচুর কষ্ট করছে, সৃষ্টিকর্তা তার এই কষ্টের সঠিক ফল দিই, সেই কামনা নীরার বাবা ইকরাম সাহেবও করেন। কিন্তু এইভাবে রাত জেগে পড়াশোনা করলে মেয়েটা যে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ইকরাম সাহেব চুপি চুপি মেয়ের পাশে গিয়ে দাঁড়ান। এক হাত মেয়ের মাথায় দিয়ে অতি স্নিগ্ধ কণ্ঠে বলেন, এইভাবে ঘুম বাদ দিয়ে পড়লে তুই তো অসুস্থ হয়ে যাবি মা, একটু ঘুমিয়ে নে, না হলে আবার শরীর খারাপ করবে। নীরা মন দিয়ে পড়ছিল। হঠাৎ মাথায় কারোর হাতে স্পর্শ পেয়ে চমকে ওঠে। তারপর স্নিগ্ধ কণ্ঠে শুনে বুঝতে পারে পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। নীরা একটা ছোট ক্লান্তি শ্বাস ফেলে বলে, না বাবা, আমি ঘুমিয়েছি, এ তো একটু আগে না উঠলাম। নীরার অমন কথায় ইকরাম সাহেব হাসেন, কারণ তিনি ভালো করে জানেন তার মেয়ে ঘুমায়নি। রাত ৩টা ৪৫। ইকরাম সাহেব রান্নাঘরে যান। নীরব সুরে চুপি চুপি ১ কাপ কফি বানিয়ে সোজা নীরার ঘরে ফিরে যান। নীরা এখনও পড়ছে। তার চোখ বোলানোর শেষ নেই বইয়ের কালো অক্ষরগুলোর ওপর। ক্লান্তি এলেও হার মানতে চায় না তার মন। ইকরাম সাহেব মেয়ের হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে বলেন, কফিটা খেয়ে চুপচাপ শুয়ে পড়, আর পড়তে হবে না। আমি জানি তুই না পড়েও খুব ভালো পরীক্ষা দিতে পারবি, তাই এত রাত জাগার প্রয়োজন নেই, ঘুমা। নীরা মুচকি এসে কফির মগটা নেয়। তারপর বিছানায় পা ঝুলিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, এই পৃথিবীতে কি সবচাইতে বেশি স্বাধীন? মুক্ত স্বচ্ছ আকাশ, নাকি মেঘ ছুঁই ছুঁই করা বিশাল পাহাড়? নীল সঙ্গে চেয়ে যাওয়া বিশাল সাগর, নাকি সবুজে ঢেকে যাওয়া বিশাল বন? মেয়ের এমন প্রশ্নে ইকরাম সাহেব বলেন, হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন কেন? নীরা থমথমে গিয়ে উত্তর দেয়, আগে তুমি বলো, তারপর আমি বলছি। ইকরাম সাহেব প্রশ্নের উত্তরে বলেন, আমার মতে এই পৃথিবীতে সবচেয়ে বেশি স্বাধীন হচ্ছে গিয়ে পাখি। নীরা লাফিয়ে উঠে বলে, কি, পাখি? পাখি। একটু খেয়াল করে দেখো, পাখিরা চাইলে যখন তখন উঠতে পারে, কোনো বাধা নেই। তোমার বলা স্বচ্ছ আকাশ তার দখলে, চাইলে মেঘ ছুঁই ছুঁই করতে পারে, বিশাল পাহাড়টার উপর মুক্তভাবে উঠতে পারে। নীল রঙে চেয়ে যাওয়া সাগরটার উপর সে ভেসে বেড়াতে পারে। আবার সেই সন্ধ্যার লগ্নে ফিরে যেতে পারে সবুজে ঘেরা বিশাল বনে, সেখানে তার সর্বক্ষণ বাস। নীরা কথাগুলো মন দিয়ে শুনে তারপর বলে, হুম, তুমি মেবি ঠিকই বলেছ, এই পৃথিবীতে সবচাইতে স্বাধীন হচ্ছে এই পাখি। কথাটা বলে নীরা কফিতে চমক দেয়। তারপর ক্লান্ত সুরে বলে, তুমি এখন যাও বাবা, আমি ঘুমাবো। নীরার বাবা চলে যায়। নীরাও লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যায়। পরের দিন নীরা পরীক্ষা দেবার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হয়। মা সাহেরা বেগম অতি যত্ন সহকারে খাইয়ে দিয়েছেন। এতে নীরা বেশ খুশি। মনের আনন্দে রাস্তার একপাশে গিয়ে দাঁড়ায় গাড়ির জন্য। আশেপাশে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। এতে নীরার কপালে হালকা চিন্তার ভাঁজ পড়ে। এদিকে তার বাবা ইকরাম সাহেবও নেই। সেই ভোরে বের হয়েছে কি একটা দরকার কাজে, এখনও ফেরেনি। এদিকে নীরার দেরি হয়ে যাচ্ছে। হাতে আর মাত্র ২০ মিনিটের মতো আছে এখন।
গাড়ি না পেলে সর্বনাশ হয়ে যাবে। নীরা প্রায় কাঁদো কাঁদো অবস্থা। প্রতিদিন এইখান থেকে কয়েক শত গাড়ি যায়, কিন্তু আজ একটা গাড়িও দেখা নেই। উপায় না পেয়ে নীরা হাঁটা ধরে, সাথে চোখের জল অনাগত ঝরতে থাকে। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে, হে সৃষ্টিকর্তা, সহায় হও। মিনিট পাঁচেক হাঁটার পর নীরা পাশে একটা গাড়ির শব্দ শুনতে পায়। পাশ ফিরে দেখে একটা হোন্ডা। হোন্ডাটার পেছনের সিট খালি আছে, তবে লোকটা বেশ অপরিচিত। নীরা মনে মনে ভাবে, লোকটাকে কি একবার বলে দেখব, যদি পৌঁছে দেয় তো। নীরার ভাবনার মাঝে লোকটা হর্ন বাজে ওঠে। হেলমেটটা খুলে নীরার দিকে তাকায়। নীরাও লোকটার দিকে তাকায়। লোকটার বয়স খুব বেশি নয়, 22-23 হবে হয়তো। নীরা ভয়ে একটা শুকনো ঢোক গেলে। নীরার হাতে ফাইল। বোর্ড দেখে লোকটা বলে ওঠে, তুমি কি পরীক্ষার্থী? নীরা কে বলবে বুঝতে পারছে না, তাই সে শুধু মাথা নেড়ে হ্যাঁ জানায়। তখন লোকটা হাত উল্টে ঘড়ি দেখে তাড়াহুড়োর কণ্ঠে বলে, সময় তো বেশি নেই, এখানে দাঁড়িয়ে আছো কেন? নীরা কান্নারত কণ্ঠে বলে ওঠে, গাড়ি পাচ্ছি না। তখন লোকটা বলল, বাইকে ওঠো। নীরা থমকে যায়। উঠবে কিনা উঠবে সেটাই ভাবছে, কিন্তু এখন অত শত ভাবার সময়ও নেই। নীরা হাত উল্টে ঘড়ি দেখে, তারপর আর কিছু না ভেবেই বাইকে উঠে পড়ে। লোকটা যতটুকু জোরে সম্ভব ঠিক ততটুকু জোরে বাইক চালিয়ে যাচ্ছে। এদিকে নীরা ভয়ে ভয়ে বারবার ঘড়ি দেখে যাচ্ছে। পাশ দিয়ে হাজারখানেক গাড়ি শব্দ করে যাচ্ছে, সাথে একরাশ কালো ধোঁয়া। নীরার মায়া হয় শহরটার জন্য। কে জানে শহরটা মায়া হয় কিনা নীরার জন্য। ঘড়ির কাঁটা ধরে। নীরা কেন্দ্রে এসে পৌঁছায়। বাইক থেকে নেমে আর কোনো দিকে না তাকিয়ে সে শুধু যে লোকটাকে পৌঁছে দিয়েছে তার হাত একটি নোট ধরিয়ে দিয়ে দৌড় মারে। তড়িঘড়ি করে নির্দিষ্ট কক্ষে পৌঁছে দেখে খাতা দেওয়া প্রায় হয়ে গেছে। আর একটু দেরি করলেই হয়তো বা সর্বনাশ হয়ে যেত। নীরা গিয়ে নিজের জায়গায় বসে। একটা শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করে। আজ যদি লোকটা ঠিক টাইমে না আসতো, তাহলে যে কি হতো ভেবে নীরা শিউরে ওঠে। এদিকে পরীক্ষার কেন্দ্রের বাইরে যে লোকটা নীরাকে পৌঁছে দিল, সে লোকটা খেয়াল করে দেখল নীরা একটা 50 টাকার নোট তার হাতে গুজে দিয়ে চলে গেছে। লোকটা অবাক হয়ে নোটটার দিকে তাকিয়ে থাকে। তখন একটা চাওয়ালা হাতে করে কয়েক কাপ চা নিয়ে এসে লোকটাকে জিজ্ঞাসা করে, মামা চা খাইবেন? চাওয়ালার কথা শুনে নোটের দিকে চেয়ে থাকা লোকটা চিন্তার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে। তারপর ভ্রু কুঁচকিয়ে চাওয়ালাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মামা, আমাকে দেখতে কি গাড়ির ড্রাইভার মনে হয়? ড্রাইভার বলতে এমন ড্রাইভার যারা বাইকে করে যাত্রী পৌঁছে দিবে এবং তার বিনিময়ে টাকা নিবে। চাওয়ালা একগাল হেসে বলে, কি কন মামা, আমনের মতো একখান পোলারে কিনা ড্রাইভারের মতো লাগবে? দেখে বোঝা যায় উঁচু ঘরের পোলা আপনি। চাওয়ালার কথা শুনে লোকটা হাসে। নীরার দেওয়া টাকাটা পকেটে রেখে চাওয়ালার কাছ থেকে এক কাপ চা নিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে লোকটা অদ্ভুতভাবে মুচকি এসে ওঠে। অন্যদিকে নীরার বাবা মাত্র অফিস থেকে ফিরেছে। ঘামে ভিজে আছে সারা শরীর। দেখে বোঝা যাচ্ছে হাড় ভাঙা খাটুনি খেটে এসেছে। চাকরিটা ছোট, বেতনও ছোট, কিন্তু কাজগুলো বেশ বড় বড়। নীরার মা সাহেরা বেগম রান্নাঘরে ছিলেন। ইকরাম সাহেবকে দেখতে পেয়ে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিলেন। তারপর দুটা শুকনো রুটি এগিয়ে দিয়ে বলেন, মেয়েটার পরীক্ষা চলছে, সেটা তো ভালো করে জানো। তাহলে তোমার প্রতিদিন কি এমন দরকারি কাজ থাকে যে মেয়েটাকে একটু এগিয়ে আসতে পারো না? ইকরাম সাহেব বিরক্ত নিয়ে জবাব দেন, আমার কি ইচ্ছে করে না মেয়েটাকে নিয়ে হলে যেতে? অবশ্যই করে, কিন্তু ইচ্ছা থাকলে তো উপায় নেই গিন্নি। সংসারের বোঝা টানতে টানতেই তো দম আটকে যায়। মেয়েটাকে দেখার টাইমও পায় না। সাহেরা বেগম আর কোনো উত্তর দেয় না, সোজা রান্নাঘরে চলে যায়। চলো রাস্তা কমিয়ে দিয়ে জানালা দিয়ে বাইরের ব্যস্ত শহরটাকে দেখে। আর আনমনে বিধাতার কাছে অভিযোগ জানায়, একটু স্বচ্ছভাবে থাকার অধিকারটি তাদের নেই? যদি থেকেই থাকে, তবে কেন এত সংসার চালাতে গিয়ে হাড় ভাঙনি? দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে নীরার মায়ের। দুঃখের সাগর বাদ মানে না শ্রাবণের বৃষ্টির মতো। পরনে শাড়িটা বলে দিচ্ছে কত অভাব যে তিনি গুছিয়েছেন এই সংসারে। আবার উস্কো খুস্কো চুলগুলো বলে দিচ্ছে কত অবহেলায় যে জড়িয়ে আছে এই ছোট্ট সংসারে। এদিকে নীরার পরীক্ষার সময়ও প্রায় শেষ। হাতে আর কেবল 4 মিনিটের মতো আছে। নিজের সাধ্যমতো দ্রুত লেখার চেষ্টা করছে। বাবার স্বপ্ন, মায়ের ইচ্ছে পূরণ করতে হবে যে। ঘড়ির কাঁটা আর ঘণ্টা বাজার সাথে সাথে লেখা শেষ হয় নীরার। ফিনিশিং লাইন টেনে দ্রুত চোখ বোলায় খাতায়। নীরা দেখে সব নং দেওয়া হয়ে গেছে, কোনো কিছুই আর বাদ নেই। কয়েক সেকেন্ডের মধ্যে স্যার এসে খাতা টেনে নিয়ে যায়। নীরা স্বস্তিতে টেবিলে মাথা রাখে, বিপদমুক্ত পাখির মতো।
পরীক্ষা শেষে মহা আনন্দে একে একে সবাই হল থেকে বের হতে থাকে। নীরাও তার ক্ষুদ্র বন্ধু মহলের সাথে কথা বলতে বলতেই হল বের হয়। পরীক্ষা ভালো হয়েছে, সকলে বেশ খুশি। তার মধ্যে নীরার বিশেষ বান্ধবী জিনিয়াকে একটু বেশি খুশি দেখাচ্ছে। সে নিয়ে সবাই কথা বলতে বলতে রাস্তায় আসে। রাস্তায় এসে যে যার মতো হয়ে ভাগ হয়ে চলে যায়। নীরা খেয়াল করে দেখে ওর সব ফ্রেন্ডই নিজস্ব গাড়ি আছে, কেবল ওর নেই। এতে নীরার মন কিছুটা ক্ষীণ হলেও ব্যাপারটা সে খুব গায়ে মাখে না। একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তীব্র রোদে প্রায় প্রাণ বেরিয়ে যাবার মতো অবস্থা। নীরা আশেপাশে তাকিয়ে একটা ছোট নিঃশ্বাস ফেলে তারপর সামনের দিকে তাকাতেই খেয়াল করে যে রিক্সা চালকটা রিক্সা চালাচ্ছে সেই রিক্সা চালকের বয়সটা ঠিক বা তার বাবার মতো। শুধু একটা চেক শাটার কয়েক বছর পুরনো একটা কালো প্যান্ট পরিয়ে দিলেই দেখা যাবে লোকটাকে তার বাবার মতোই লাগছে। এই তীব্র রোদে এই রিক্সা চালকটারও প্রাণ যায় যায় অবস্থা। তারপরও রিক্সা চালিয়ে যাচ্ছে শুধুমাত্র পরিবার নামক শব্দটায় নুন পান্তা জোগাড় দেওয়ার আশায়। নীরার খুব মায়া হয় লোকটার জন্য। সাধ্য থাকলে হয়তো নীরা কিছু একটা করতো লোকটার জন্য। এখন তো সেই উপায়ও নেই তার। তাই এক হাতে ফাইল চেপে রেখে আরেক হাত বাড়িয়ে নীরা রিক্সা চালককে থামতে বলে। যাত্রীর আদেশ পেয়ে রিক্সা চালকও থামে। তখন নীরা পকেট থেকে 20 টাকা বাড়িয়ে দিয়ে বলে, মামা, পাশের দোকানটা থেকে একটা পেপসি এনে দিবেন, খুব পিপাসা পেয়েছে। গলা প্রায় কাঠ অবস্থা। লোকটা নীরার কথায় ঘাম ভরা মুখ নিয়ে একটু মুচকি এসে বলেন, যা রৌদ্র পড়েছে, গলা তো কাঠ হইবই। আমরে বসেন আম্মা, আমি এখন পেপসি আনিয়ে আইতেছি। কথাটা বলে লোকটা নীরার জন্য পেপসি আনতে চলে যায়। এদিকে নীরা একটু একা হয়ে আকাশের দিকে তাকায়। মনে মনে সেও সৃষ্টিকর্তার কাছে অভিযোগ জানায়, সৃষ্টিকর্তার কি এমন ক্ষতি হতো যদি এই লোকটার একটা স্বচ্ছ জীবন থাকতো। নীরারই সব ভাবনার মাঝে রিক্সা চালকটা এসে উপস্থিত হয়। পেপসির বোতলটা নীরার হাতে দিয়ে পুনরায় রিক্সা চালানো শুরু করে। এদিকে নীরা এক ঢক পেপসি খেয়ে বাকিটা রিক্সা চালকের দিকে এগিয়ে দিয়ে বলে, মামা, পেপসিটা একটুও মজা নেই। আপনি খেয়ে দেখেন তো, আপনার কেমন লাগে? আমার তো মনে হচ্ছে ডেট ওভার হয়ে গেছে। নীরার এমন কথায় বিপাকে পড়ে যায় রিক্সা চালকটা। যদিও নীরার বয়সটা তার মেয়ের মতোই, দেখলে কেমন যেন একটা মায়া জন্মে যায়। তাই নীরার অভিযোগী লোকটা পেপসির বোতলটা হাতে নেয়। একটা চুমুক দিয়ে দেখে পেপসিটা ঠিকই আছে। সে কবে তিনি পেপসি খেয়েছেন ঠিক মনে নেই, তবে যতদূর মনে আছে পেপসির স্বাদ এমনই, কোনো ভিন্নতা নেই। তাহলে নীরার কাছে কেন এমন লাগছে? উত্তর খুঁজে পান না রিক্সা চালকটা। তাই সকল ভাবনা পাশে রেখেই রিক্সা চালকটা পেপসিটাকে আবারও নীরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আম্মা, পেপসিটা তো ঠিকই আছে, আমনের কাছে কেন খারাপ হইল? নেন আবার খাইয়া দেখেন, একদম ঠিক আছে। নীরা ভ্রুকুচকে বলে, না বাবা, আমি খাবো না, এটা বরং আপনিই খান। কথাটা বলেই নীরা মাস্কটা পরে নেয়। এদিকে রিক্সাওয়ালা হা করে তাকিয়ে আছে নীরার এমন কাণ্ড দেখে। কি বলবে বুঝতে পারছে না। তখন নীরা তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি পেপসিটা খেয়ে রিক্সাটা চালানো শুরু করে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে, তাড়াতাড়ি করেন। নীরার এমন তাড়াহুড়ো দেখে লোকটা পেপসিটাকে লুঙ্গিতে গুজতে যাচ্ছিল। তখন নীরা বাধা দিয়ে বলল, না, একদম গুজে রাখবেন না, তাড়াতাড়ি খেয়ে নেন, না হলে রোদ্রে সিদ্ধ হয়ে যাবে। তারপর মনে হবে যেন সিদ্ধ গরম পানি খাচ্ছেন। তার চেয়ে ভালো আপনি এখন খেয়ে নেন তাড়াতাড়ি। নীরার অমন শাসনজড়িত কথা শুনে লোকটা আবেগে ভেসে যায়। তার কাছে মনে হয় যেন তার মেয়েটা এখানে বসে তাকে শাসন করছে। আহা, 6 মাস হয়ে গেল গ্রামে যাওয়া হয় না, না জানি মেয়েটা এখন কেমন আছে। মাঝে মাঝে ফোনে দুটো একটা কথা হয়, তাতে বেশ খানিকটা হৃদয় জুড়িয়ে যায়। নীরাকে নিজের মেয়ের স্থানে রেখে লোকটা ডকডক করে এক নিমিষে পেপসিটা খেয়ে নেয়। তীব্র রৌদ্রে একটু ক্লান্তি মোছার শক্তি নিয়ে আবারও রিক্সা চালানো শুরু করে দেয়। লোকটার কাণ্ড দেখে নীরা হাসে। অবশ্য মাস্কের নিচে সেই হাসি দেখা যাচ্ছে না বলেই এ যাত্রায় বেঁচে গেছে সে। কারণ নীরা ইচ্ছা করে লোকটাকে মিথ্যা বলেছে। নীরার কাছে পেপসিটা মোটেও ডেট ওভার মনে হয়নি, পেপসিটা ঠিকঠাকই ছিল। কিন্তু এমনিতে যদি সে লোকটাকে পেপসিটা খাবার জন্য দিত, তাহলে নিঃসন্দেহে লোকটা পেপসিটা নিত না। তারা গরিব হলেও আত্মমর্যাদা আছে। লোকের দেওয়া জিনিস খুব একটা খায় না, আর যদি খেত তাহলে হয়তো মনে মনে ভাবত, মেম সাহেব একান্তই আমাকে দয়া দেখিয়েছেন। এতে লোকটাকে এক প্রকার অপমানই করা হতো। সেটা নীরার কাছে মোটেও ভালো লাগতো না। এদিকে নীরার পকেটে 2টা পেপসি কেনার মতো টাকাও ছিল না। থাকলে হয়তো একটা নিজে খেতে, আরেকটা লোকটাকে দিত। লোকটাও তখন 2টা পেপসি দেখে একটা হয়তো নিত। কিন্তু যেহেতু নীরার পকেট ফাঁকা,
তাই সে এক অভিনয়ে আশ্রয় নিল। এতে সাপও মরল, লাঠিও ভাঙল না। নীরার ওই লোকটাকে সাহায্য করা হলো, আর এই লোকটাও সেটা বুঝতে পারল না। কি সুন্দর পরিকল্পনা! মিনিট পাঁচেক এর মধ্যে নীরা বাসায় এসে পৌঁছায়। বাসায় ঢুকে দেখে নীরার বাবা ইকরাম সাহেব সোফায় বসে আছেন, মুখে হালকা বিরক্তের ছাপ। নীরাকে দেখে তিনি এগিয়ে এসে বলেন, কিরে মা, পরীক্ষা কেমন হয়েছে? নীরা হেসে উত্তর দেয়, আব্বু, ভালো হয়েছে। শুধু এইটুকু কথোপকথন মাধ্যমেই নীরার ইকরাম সাহেবের আলোচনা শেষ হয়। এদিকে নীরার মা সাহেরা বেগম রান্না করতে গিয়ে পড়েছে বিপাকে। ভাতের মার ফেলতে গিয়ে খানিকটা হাত পড়ে গেছে। কি করবেন বুঝতে পারছে না। আতপোড়া হাত নিয়ে কি রান্না করা যায়? যায় না। তাই ঘণ্টাখানেক হবে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে বসে আছেন। এদিকে বিষয়টা নীরার বাবাকেও বলতে পারছে না ভয়ে। এই মানুষটা শুনতে পেলে চিল্লাচিল্লি যে শুরু করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পকেটে টাকা না থাকুক, তারপরও স্ত্রীর জন্য ডজন খানেক ঔষধ হাজির করবে। হ্যাঁ, এটাই স্বামী মানুষ। দিন যায় তো সময় পাল্টায়, পাল্টায় আশার রং। স্বপ্ন ছোঁয়ার স্থান বদলায় কিংবা আবরণ। সোনালি রঙের সুন্দর দিনগুলোর মতো মানুষের রুটিন বদলায়। গোছানো হয় কাজ সময়ে সময়ে। নীরার শেষ পরীক্ষা। পরীক্ষাটা বেশ ভালো হলেও নীরার মন ভালো নেই। চেনা পরিচিত বন্ধুদের সাথে আর কখনো দেখা হবে কিনা জানা নেই। ভাগ্যের জোরে এক কলেজে পড়বে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এদিকে আজ আকাশ নিয়েছে ভিন্ন রূপ। তীব্র রৌদ্রের বদলে বৃষ্টি। নীরার বৃষ্টিতে ভিজলে ভালো লাগলেও আজ ভিজতে ইচ্ছে করছে না। কারণ সময়ের স্রোতের প্রধান অংশ হচ্ছে মন। মন খারাপ তো সবই খারাপ। তাই নীরার কিছু না ভেবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ইকরাম সাহেব আসবে কিনা নিতে তারও শিওর নেই। অফিসের যা চাপ, ইচ্ছা থাকলে উপায় খুঁজে পান না। বৃষ্টির মৃদ মৃদ কমলেও নীরা হাঁটছে না। হাঁটতে ইচ্ছে করছে না। বিরক্তে ছেয়ে আছে মো, কিন্তু কিছুই করার নেই। এত কিছুর মাঝে হঠাৎ নীরা খেয়াল করলো তার দিকে কেউ একজন তাকিয়ে আছে। বৃষ্টির মাঝে কালো রেইনকোট পরা, দৃষ্টি তার দিকে। নীরাও দৃষ্টি ফেলতে লোকটা হাসে। নীরা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন লোকটা একটু একটু করে তার দিকে এগিয়ে আসে। কাছে আসতেই নীরা খেয়াল করে এই লোকটা আর কেউ না। ওই দিন ওকে যে বাইকে করে দিয়ে গিয়েছিল, এটাই সেই লোক। নীরা কি বলবে বুঝতে পারছে না। তখন লোকটা বলল, আপনি তো বড় অদ্ভুত মানুষ। বিপদে সাহায্য দিলে ধন্যবাদ না দিয়ে উল্টা টাকা ধরিয়ে দেন। সমস্যাটা কি আপনার? কোনো সমস্যা নেই আমার। আমার যা মনে হয়েছে তাই করেছি। শুধু শুধু এখানে ন্যাকামি করবেন না প্লিজ। আমি ন্যাকামো করছি? নীরা এবার একটা হাসি দিয়ে মুখ ফিরিয়ে বলে, মনটা ভালো নাই, ঝগড়া করবেন না প্লিজ। আরে বাপরে, আজকাল তো দেখছি মানুষ মন খারাপ নিয়েও হাসে। কি সাংঘাতিক! নীরা আর কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন লোকটা বলে, আমি অভয়, ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি? আমি নীরা। যদি কিছু না ভাবেন তাহলে একটা কথা বলবো। জি বলেন। আপনার নামটা খুবই সুন্দর। কথাটা বলে নীরা একটা রিকশায় উঠে পড়ে। তারপর একবার পেছনের দিকে তাকিয়ে চলে যায়। নীরার পরীক্ষা শেষ হয়েছে আজ 15 দিন। এ কদিনে বেশ বিরক্তই হয়েছে সে। সারাদিন ঘরে বসে থাকা ছাড়া আপাতত আর কোনো কাজ নেই। এদিকে ইকরাম সাহেব অফিস থেকে হাজির হয়েছে। হাতে তার একটা স্মার্টফোন নিয়ে মেয়ে নীরাকে ডেকে বলল, নীরামা, দেখ তোর জন্য কি এনেছি। নীরা ফোনটা হাতে নিয়ে মৃদু হাসে আর বলে, বাবা, এটা কার জন্য এনেছো? দেখতে বেশ সুন্দর তো। এটা তোর জন্য এনেছি। সারাদিন তো ঘরে বসে থাকিস, একটু গান টান শুনবি, এটা সেটা দেখবি, তাই নিয়ে এলাম। সেদিন নীরার আনন্দকে কে দেখে। সারা বাড়িময় আনন্দে লাফালাফি জড়িয়ে দেয় সে। নীরা নতুন ফোন পেয়ে বেশ কিছুদিন ঘাটাঘাটি করে আর 5 জন মানুষের মতো সে একটা ফেসবুক নামের একটা আইডি খুলে, যেখানে হাজার মানুষের ভিড়ে অভয়কেও খুঁজে পায় সে। প্রথম দিকে ভয়ে ভয়ে অভয়কে মেসেজ দেয় নীরা। অভয় নীরার প্রোফাইলে নীরার হাসি মুখের একটা ছবি দেখে বেশ ভালোভাবে চিনতে পারে, তাই সেও রিপ্লাই করে। এভাবে বেশ কিছুদিন যাবার পর নীরা বুঝতে পারে সে আসলে অভয়কে ভালোবেসে ফেলেছে। এদিকে অভয় ওকে রোজ বলে যাচ্ছে সে নীরাকে পছন্দ করে। নীরা কি করবে বুঝতে পারছে না। একদিন বিকেলে অভয় নীরাকে মেসেজ দিয়ে বলে, নীরা, আমি সত্যি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। আমি আজ রাতে সুসাইড করতে যাচ্ছি, ভালো থেকো। এইটুকু একটা মেসেজ দিয়ে অনলাইন থেকে চলে যায় অভয়। এদিকে নীরা পড়ে যায় দুশ্চিন্তায়। হাজার হোক, সেও তো মনে মনে অভয়কে পছন্দ করে। তাই সেও চায় না অভয় মারা যাক। তাই সে অভয়কে কল করে।
অভয় কল ধরতে নীরা বলে ওঠে, আমিও তোমাকে ভালোবাসি, প্লিজ সুসাইড করো না। নীরার কথা শুনে অভয় হাসে। নীরাকে পেয়ে গেছে হাসারিত কথা। এসবের মাঝে নীরা আর অভয় রোজ দেখা করত, লুকিয়ে ফোনে কথা হতো, যার কারণে সম্পর্কটাও বেশ জমে ওঠে। এদিকে ইকরাম সাহেব কিছুই জানেন না, মেয়ের ওপর বিশ্বাস রেখেই বেশ ভালো জীবনযাপন করছেন। এরই মাঝে একদিন নীরাদের বাড়িতে এসে হাজির হয় নীরার ফুপি রোবেরা খাতুন। তিনি ইকরাম সাহেবকে বলেন নীরার জন্য খুব ভালো পাত্র পেয়েছেন, যদি বিয়ে দেন তো ভালো হবে। ইকরাম সাহেব প্রথমে না করলে পরবর্তীতে রাজি হয়ে যান। এদিকে নীরা ব্যাপারটা শুনতে পেয়ে বেশ রেগে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সারাদিন রুমে দরজা দিয়ে বসে থাকে। ইকরাম সাহেব কি করবেন বুঝতে পারেন না, নিজেরও বয়স হয়েছে, এদিকে মেয়েকে একটা কুল কিনারাও করা দরকার, কিন্তু মেয়ে তো বুঝতেই চায় না। কি করবেন তিনি ভেবে পান না। পাত্রপক্ষের সাথে কথা বলে বিয়ে ঠিক হয় 14 তারিখ। নীরা রাজি না থাকলেও বিয়ে হবে বলে আশ্বাস দেন ইকরাম সাহেব। এদিকে নীরা ফোন করে অভয়কে সবটা জানায়। তখন অভয় বলে রাতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে, তারা আর এই শহরে থাকবে না, চলে যাবে দূরে কোথাও, যেখানে হবে কেবল ওদের দুজনের বসবাস। নীরা অভয়ের অন্ধ ভালোবাসায় বাড়ি ছাড়ে, সাথে নিয়ে আসে মায়ের গয়না, নিজের জমানো কিছু টাকা, জামাকাপড় আর তার লেখা একটা নিয়মিত ডায়েরি, যাতে নিজ সম্পর্কে লিখেছে হাজারখানেক কথা। রাতের আধারে নীরার রেল স্টেশনে পৌঁছায় 8 ঘন্টা বসে থাকার পর। নীরার গলা শুকে আসে, এদিকে অভয়ও আসছে না। ব্যাগে রাখা পানির বোতলটা বের করতে গিয়ে নীরা দেখে সে ভুল করে নিজের নিয়মিত লেখা ডায়েরির বদলে তার বাবার লেখা নিয়মিত ডায়েরিটা নিয়ে এসেছে। তার মতো তার বাবাও একটা ডায়েরি লেখার অভ্যাস আছে। নীরা আলতো করে ডায়েরিটা খোলে। ডায়েরির প্রথম পেজে লেখা 1/10/2005। আজ নীরা জন্ম নিল, সারা বাড়িময় আনন্দ ছড়িয়ে গেছে, কিন্তু অভাবের সংসার, মিষ্টি কেনার টাকা আমার নেই। হাতে একটা ঘড়ি ছিল বন্ধুর দেওয়া, সেটাই বিক্রি করে দিলাম মিষ্টি কিনবো বলে। হে সৃষ্টিকর্তা, আমার সহায় হন যেন নীরাকে সর্বদাই ভালো রাখতে পারি। নীরা একটা দীর্ঘশ্বাস ফেলে একের পর এক পৃষ্ঠা উল্টায়। 11/3/2009। আজ নীরা প্রথম স্কুলে যাচ্ছে, আনন্দে আমার চোখ ভেসে যাচ্ছে। দিন দিন মেয়েটা বেশ বড় হয়ে যাচ্ছে। 4/8/2010। নীরা আজ একটা বাইকের নিচে পড়ে বেশ ব্যথা পেয়েছে, এখন নীরাকে নিয়ে হসপিটালে আছি। নীরার মা আর আমি সারা রাত ঘুমাইনি, নীরা ব্যথায় ছটফট করছে। হে সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে ভালো করে দিন। 9/7/2018। আজ নীরার প্রথম বোর্ড পরীক্ষা, মেয়েটাকে ঘিরে হাজারটা স্বপ্ন আমার। 10/8/18। অভাবের সংসারে কিছুটা শ্বাস নিতে পারছি এখন। জমানো কিছু টাকা দিয়ে সাহেরার জন্য একজোড়া কানের দুলার গলার অলংকার বানালাম, বিবি আমার বেশ খুশি। 3/4/2020। আজ নীরার মার ভীষণ জ্বর, সাহেরা সারা রাত ঘুমায়নি, মেয়ের মাথায় জল আর নামাজের বিছানায় কাটিয়ে দিয়েছে একটা রাত। 9/12/2020। আজ নীরা আমার কাছে একটা নতুন জামা চাইল, পকেটে টাকা নেই, ঋণ করে জামা কিনলাম, সাথে সাহেরার জন্য একটা শাড়ি। বহুদিন হয়ে গেছে সাহেরাকে নতুন শাড়ি দেওয়া হয় না। 2/5/2021। নীরা দিন দিন বেশ মায়াবী হয়ে যাচ্ছে, মেয়েটাকে দেখলেই হৃদয় জুড়িয়ে যায় আজকাল। সৃষ্টিকর্তা ভালো রাখুক আমার মেয়েটাকে। 7/10/2021। নীরা এসেছে দিবে, পকেট শূন্য, লকারে কিছু টাকা আছে, দেখি কিছু করা যায় কিনা। 10/8/2022। আজ নীরা রুমের বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম নীরা কাকে যেন বলছে, তুমি চিন্তা করো না, আমি রাতে তোমার সাথে পালিয়ে যাব, বাবা মা কিছুই টের পাবে না। মারে, তোকে কত কষ্ট করে বড় করেছি অভাবের সংসারে, জানি না কার হাত ধরে চলে যাচ্ছিস, কার ভালোবাসা আমার 16 বছরের ভালোবাসার চেয়ে অধিক স্থান পেয়েছে তোর মনে, আমার জানা নেই। তবে আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক। নীরা ডায়েরিটা পড়ে, একটা দীর্ঘশ্বাস নেয়, আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, সরি বাবা, সরি। তখন অভয় পেছনে থেকে বলে ওঠে, কি বিড়বিড় করছো রাতের বেলা, ট্রেন এসে গেছে, চলো এখান থেকে। কথাটা বলেই নীরার হাত টেনে ধরে। নীরা হাতটা ছাড়িয়ে নিয়ে অভয়ের দিকে চেয়ে বলে, সরি অভয়, সরি, ক্ষমা করে দিও আমাকে। কথাটা বলেই নীরা সেখান থেকে ছুটে পালায়। বাসায় গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, সরি বাবা, সরি, আর কখন আমি এমন কাজ করব না। জানো বাবা, নীরা এখন ছোটই রয়ে গেছে, সে আগের মতো। প্লিজ তুমি নীরাকে দূরে ঠেলে দিও না বাবা, দূরে ঠেলে দিও না। সেদিন নীরার বাবা নীরাকে ক্ষমা করে দেয়, সাথে নীরার জন্য যত্ন সহকারে ঠিক করা বিয়েটাও ভেঙে দেয়।
নীরার আর যোগাযোগ হয় না অভয়ের সাথে। ফিরে আসে পড়ালেখার মাঝে। তারপর দেখতে দেখতে কেটে যায় 5টি বছর। নীরাজ প্রতিষ্ঠিত, একটা চাকরি করছে, বাবা মায়ের দেখাশোনা করছে। ব্যস্ত শহরের আর কেউ তাকে কাছে টানছে না। সেও আছে নিজের মতো করে, কোনো পিছু টান নেই। সন্ধ্যার আকাশ, হালকা মেঘ ধরেছে। নীরা অফিস থেকে বাসায় ফিরেছে, বেশ সুন্দর পরিবেশ। নীরা বাসায় ফিরে ফ্রেশ হয়ে কফি নিয়ে সোজা ব্যালকনিতে গিয়ে বসে, তখন ইকরাম সাহেব এসে বললেন, নীরা মা, আমার সাথে একটু পাশের রুমে আয় তো, তোর মায়ের শরীরটা ভালো দেখাচ্ছে না। নীরা গম্ভীর মুখে উত্তর দেয়, তুমি যাও, আমি আসছি। ইকরাম সাহেব চলে গেলে নীরা উঠে দাঁড়ায়। একবার স্তব্ধ আকাশটার দিকে তাকিয়ে সোজা তার মায়ের রুমে চলে যায়। অন্ধকার রুম। নীরা একটু থমকে গিয়ে মাকে ডাক দেয়, মা। কোনো সাড়া শব্দ নেই। নীরা আবার ডাক দেয়, মা। তখন হঠাৎ করে পুরো রুমে আলো জ্বলে ওঠে। লাল, নীল, সবুজ, হরেক রকমের আলো। তখন নীরা অবাক হয়ে দেখে তার মা সুস্থ মানুষের মতোই দাঁড়িয়ে আছে। পরনে উজ্জ্বল রঙের শাড়ি, কিছুটা সাজ রয়েছে। পাশে তার বাবা দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরা, হাতে সুন্দর সাজানো একটা কেক। আর তাদের মুখে উচ্চারিত হচ্ছে, শুভ জন্মদিন নীরামা, শুভ জন্মদিন। নীরা মৃদু হাসে, এক পা দুপা করে এগিয়ে যায়। তখন নীরা খেয়াল করে তার পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। নীরা উল্টো দিকে ফিরে থমকে যায়, কারণ উল্টো দিকে অভয় দাঁড়িয়ে আছে। নীরা কি বলবে বুঝতে পারছে না। অপরাধবোধ কেবল মাথার নিচু করেই আছে। তখন নীরার আব্বু অভয়ের হাতের ওপর নীরার হাত রেখে বলে, নীরামা, এটা তোর শ্রেষ্ঠতম জন্মদিনের শ্রেষ্ঠতম গিফট। জীবনটা ছোট হতে পারে, তবে তুই তো জানিস মা, সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। আজ সে সময়টাও এসেছে, যেখানে দাঁড়িয়ে তুই এই শ্রেষ্ঠতম গিফটটা গ্রহণ করতে পারিস। মা রে, মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না, কেবল চায় সন্তান যেন সঠিক সময়ে সঠিক জিনিসটা গ্রহণ করে। আর সত্যি বলতে, পৃথিবীর প্রতিটি মা বাবাই সর্বদাই সন্তানের ইচ্ছা পূরণ করতে ব্যস্ত। আমিও না হয় তোর একটা ইচ্ছা পূরণ করে দিলাম। আর হ্যাঁ, একটু হাসবি মা। আসলে অনেক দিন হয়ে গেছে তোর সুন্দর হাসিটা দেখি না। নীরা অবাক হয়ে হাসে। সে এখনো বুঝতে পারছে না এটা আসলে বাস্তবতা, নাকি তার দেখা স্বপ্নগুলোর মধ্যে একটি, যা তাকে সামরিক আনন্দ দিচ্ছে। এমন সুন্দর সন্ধ্যা যে তার জীবনে আসবে, সে কি কখনো কল্পনা করেছিল? হয়তো করেনি। কিন্তু বাবা মা সর্বদাই শ্রেষ্ঠ। তারা সন্তানকে বারবার অবাক করে দেয় সুন্দর সুন্দর মুহূর্ত দিয়ে, আর সাথে অতি আদর নিয়ে আগলে রাখে স্নেহের আদরে। সমাপ্ত।